নমস্কার, মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ। আজকে আমার এই মতামত অনুষ্ঠানের পর্বে উপস্থিত হয়েছেন শিলচরের জনপ্রিয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দাদা, আপনাকে প্রথমে স্বাগত নমস্কার জানাচ্ছি আমার ঈশান বাংলার এই অনুষ্ঠানে। নমস্কার, ঈশান বাংলার পরিবারের সকলকে নমস্কার, সাথে সাথে দর্শকদেরও আমি আন্তরিক ভালোবাসা, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আর সকলকে নমস্কার জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন যে 26-এর নির্বাচনের ডাকে কাটি পড়ে গেছে। প্রত্যেকটা দল এই মুহূর্তে ব্যস্ত রয়েছে নির্বাচন নিয়ে, এবং প্রার্থীদের দৌড়ঝাঁপও শুরু হয়ে গেছে। সেটা কংগ্রেস বলুন, সেটা বিজেপি বলুন, সেটা অন্যান্য দলও বলুন। কিন্তু আজ বিধায়ককে আমি আমার অনুষ্ঠানে ডেকেছি নির্বাচনের প্রার্থিত্ব কেন্দ্রিক কোনো আলোচনা করতে নয়। তিনি 5 বছর এই শিলচর শহরের বিধায়ক রয়েছেন, শিলচর বিধানসভা। জনগণ 2021 সালে উজাড় করে ওনাকে ভোট দিয়ে জয়ী করেছেন। এই 5 বছরে তার বিরুদ্ধে উন্নয়ন নিয়ে বিরোধীদের অনেক অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কিছু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, বা তিনি কতটুকু উন্নয়ন করতে পেরেছেন। তিনি তার 5 বছরের কর্মকালে তিনি কি নিজে স্যাটিসফাইড যে শিলচর শহরের জন্য বিধায়ক হিসাবে তিনি কাজ করতে পেরেছেন, বা উনার বিধায়ক হওয়ার আগে যে চিন্তাভাবনা ছিল শিলচর শহরকে নিয়ে তা কতটুকু তিনি বাস্তবায়িত করেছেন, এইসব বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব। কারণ দলীয় বিধায়ক, বিজেপি দলের বিধায়ক, আমাদের শিলচরের বিধায়ক। তাই 26-এর নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না হবেন, বা কে হবে প্রার্থী কি না হবে, সেই প্রার্থিত্ব কেন্দ্রিক কোনো আলোচনা ওনার সঙ্গে আমরা তেমন যাব না। প্রাসঙ্গিকভাবে হয়তো আসতে পারে, কিন্তু মূল ওনাকে আজ এই মতামত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর মূল একটাই কারণ, শিলচর শহরের উন্নয়ন। শিলচর শহরের উন্নয়ন কতটুকু হয়েছে, বা ওনার আর কি বাকি রয়েছে। বিরোধীদের যে বিভিন্ন অভিযোগ যে শিলচর শহরে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি, এই সমস্ত বিষয় নিয়ে আজ কথা বলবো শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আসি, প্রায় 5 বছর হতে যাচ্ছে। 2021 সালে শিলচরের মানুষ একদম উজাড় হয়ে দীপায়ন চক্রবর্তীকে ভোট দিয়েছেন। দীপায়ন চক্রবর্তী বিধায়ক হয়েছে। মানুষের অনেক আশা প্রত্যাশা থেকে থাকে একজন বিধায়কের উপর। আমরা জানি 5 বছরে এই সমস্ত আশা প্রত্যাশাটাকে পূরণ করা সম্ভব হয় না, কিন্তু তারপরে একজন বিধায়ক হিসাবে দায়িত্ব থাকে যে জনগণের যতটুকুই আশা প্রত্যাশা থাকুক কিছুটা হলেও সেটাকে পূরণ করা। আপনি কি যখন 2021 সালে বিধানসভা নির্বাচনে শিলচর কেন্দ্রের প্রার্থী হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জয়ী হয়েছেন, জনগণের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আপনার উপর রয়েছে, আপনি কি জনগণের যে আশা বা আকাঙ্ক্ষা যে প্রত্যাশা রয়েছে তাকে পুরোপুরি আপনি পূরণ করতে পেরেছেন 5 বছরে আগামী? নমস্কার শিলচরবাসীর শ্রদ্ধার জনসাধারণ, আজকে আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে। আমাদের সম্মানিত বরিষ্ঠ সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য মহাশয় সেটা উত্থাপন করেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে, কারণ একটা সুযোগ দিয়েছেন জনসমক্ষে সেই কথা তুলে ধরার জন্য। দেখুন, একটা টেনিয়রে যে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ উনি চেষ্টা করে থাকেন যে কাজ করার জন্য। কাজের সদিচ্ছা থাকতে হবে প্রথম অবস্থায়। বিরোধীদের ব্যাপারগুলো আমি পরে আসছি। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল, আপনারা জানেন যে 1980 ইংরেজিতে তা এই দল সৃষ্টি হয়েছিল। প্রথম কথা হলো যে এই দল দীর্ঘ বছর স্বাধীনতার পর অনেক রাজনৈতিক দল থাকার পরও কেন এই দলের সৃষ্টি হতে হয়েছিল? তার জন্যই হয়েছিল যখন স্বাধীন ভারতে মানুষ আবার পরাধীন হিসাবে বাঁচতে শিখেছেন, মানুষের লেগেছে যে আমরা বঞ্চিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি। অনেক কঠোর পরিশ্রম করে অনেক হাজার হাজার মানুষের প্রাণ বলিদানের পর হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তার জন্য আজকে আমরা বিধায়ক হয়ে কথা বলছি। সরকার হয়েছে, আমরাও ভাবিনি কোনোদিন আসাম রাজ্যে সরকার হবে। সরকার হয়েছে 2016 ইংরেজি সরকার,
2021 ইংরেজি পর্যন্ত অসাধারণ কাজ করেছে। মানুষের মনে সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করার জন্য আবারও 2021 ইংরেজিতে আমরা ভারতীয় জনতা পার্টির শাসন ক্ষমতায় আসি আসাম রাজ্যে। আসার পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমাদের মুখ্যমন্ত্রী, এখানে দাঁড়িয়ে বলতে হবে যে প্রথমবারের মতো আসাম রাজ্যে স্বাধীনতার পর কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে 5টা বছরে অক্লান্ত পরিশ্রম করে তার ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন, তার বিধায়করা রয়েছেন, সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্যের সাংসদরা রয়েছেন, লোকসভা, রাজ্যসভা, তার যে দল রয়েছে, সাথে সাথে তার সব ডিপার্টমেন্টের সম্মানের আমরা কর্মচারীরা আসাম রাজ্যের মানুষকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার যে মানসিকতা দেখিয়েছেন, তার জন্যই কিন্তু মূলত ডেভেলপমেন্ট এই 5 বছরে অসাধারণ হয়েছে। এখন আসি আমি শিলচরের বিষয়ে। শিলচরে আমাকে আমার দল, আমাদের যে অভিভাবক সংগঠন, যেটা আমরা জানি, যে আপনারা সকলেই জানা আছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের অভিভাবক, সকলে মিলে প্রার্থিত্ব আমাকে দিয়েছেন একটা আশা ভরসা রেখে। আর মানুষ অক্লান্ত পরিশ্রম করে অফুরন্ত বিশ্বাস নিয়ে আমাকে বিপুল ভোটে জয় করিয়েছেন। সেখানে দাঁড়িয়ে প্রথম দিন থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল যে সুন্দর করে 5টা বছর কি করে সকলের উপদেশ নিয়ে, দলের কার্যকর্তা বন্ধুদের সম্মান দিয়ে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে শিলচরে ইমপ্লিমেন্ট করা। তার লক্ষ্যে কাজ শুরু যখন আমি করেছি, তখন আমার কিছুটা আশ্চর্য লেগেছে যে স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসন করেছে এই রাজ্যকে, আর আমরা সেকেন্ড সিটি শিলচর বলে আমরা গর্ববোধ করেছিলাম। তার জন্যই কি যে এই শিলচর একটা ট্রাফিক কনজেশনের জন্য মানুষের দিনরাত ভুগতে হচ্ছে। এই শিলচর তার জন্যই কি যে জমাজল, দীর্ঘদিন থেকে জমাজলের সমস্যায় মানুষকে ভুগতে হবে, পানীয় জলের সমস্যায় মানুষকে ভুগতে হবে। সেই থেকে আমার কাজ শুরু হয়েছে। আর আমি প্রথম বিধানসভায় ফার্স্ট বাজেট অধিবেশনে আমি সুযোগ পেয়েছিলাম আপনাদের আশীর্বাদে যে 3টা ডিপার্টমেন্টকে উপস্থাপন করা। সেখানে দাঁড়িয়ে আমি ওয়াটার রিসোর্সের কথা বলতে গিয়ে আমি আমাদের তারাপুর শিববাড়ি যে সিঙ্কিং জোনটা রয়েছে, এই সিঙ্কিং জোনের কথা উল্লেখ করি। বেথুকান্দি ডাইকের স্ট্রেংথেনিংয়ের কথা আমি উল্লেখ করেছিলাম 2021-এ। আমি ট্রাফিক কনজেশন বলতে গিয়ে আমি বলেছিলাম, উত্থাপন করেছিলাম যে শিলচরের ফ্লাইওভারের কথা। পানীয় জলের বিষয় নিয়ে আমি উত্থাপন করেছিলাম বিভিন্ন রিজার্ভার বা অমৃত প্রকল্পের এক্সপায়ারেটের কথা। তো এই বিষয়গুলো উত্থাপন করার পর মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শিলচরকে গুরুত্ব দিয়েছেন, সেটা একটা অসাধারণ। শিলচরবাসী আমরা সকলে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এখানে দাঁড়িয়ে যদি আমি বলি, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে ফার্স্ট আপনারা লক্ষ্য করবেন যে সিঙ্কিং জোন যেটা রয়েছে, আমিও তো তারাপুরে বড় হয়েছি, এই সিঙ্কিং জোনে যদি আমরা দেখি, তাহলে আপনি যদি 500 গাড়িও স্যান্ড গ্রেভেল ফেলুন, তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে সেটা নদীর তলানিতে চলে যায়। তা আমি প্রশ্ন করতে চাই বিরোধীদের যে আপনারা দীর্ঘ বছর রাজত্ব করার পর আপনারা কি এটাকে সলিউশন, পার্মানেন্ট সলিউশন চিন্তা করতে পারেননি? নিশ্চয়ই চিন্তা করা উচিত ছিল। আর আমি বলবো যে ইচ্ছে করে আপনারা চিন্তা করেননি, কারণ আপনারা তো 5 বছরে এই সিঙ্কিং জোনের কোনো সমাধান সূত্র বের করতে পারেননি। হ্যাঁ, আমি এটাই বলছি আপনাকে যে যারা আজকে 75 বছর স্বাধীনতার পর শাসন ব্যবস্থায় থাকার পর চিন্তা করেননি কেন? এটা একটা কামধেনু ছিল। কামধেনু মানে কি? এখান থেকে অনেক রোজগার ছিল, নেতা পাতি নেতার রোজগার ছিল, এই রোজগার বন্ধ হয়ে যাবে, যার জন্য মানুষকে হয়রানি হতে হয়েছে দীর্ঘ বছর। 5 বছরের মাথায় আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে আমার প্রপোজালে আজকে এখানে একটা এলিভেটেড রোড হচ্ছে, সেটা একটা অসাধারণ ব্যাপার। শিলচরবাসী আমরা কৃতজ্ঞ থেকে শুনছি, কিন্তু এখনো তো একটা কোটাও এখনো হয়নি, একটা ফিলারও তো আপনি হয়তো জাননি ইতিমধ্যে। আমি আপনাকে বলতে চাই যে এখানে 60টি স্প্যান রয়েছে, প্রত্যেকটা স্প্যানে 40টা করে পাইলিং হবে। এই 60টি স্প্যানের মধ্যে 2টা স্প্যান কমপ্লিট হয়ে গেছে, 3 নম্বর স্প্যানের কাজ চলছে। আমি গতকালকে রাত্রিও সেখানে গিয়ে এসেছি। যেগুলো একটু ছোটোখাটো সমস্যা আছে ল্যান্ড অ্যাকুইজিশনের, এই ব্যাপার নিয়ে আমরা সমস্যার সমাধান করে দিয়েছি। আমি আশা রাখছি যে আগামী পুজোর আগে আমরা শিলচরবাসীকে এটা উপহার দিতে আমরা সক্ষম হব।
না, কংগ্রেস যেভাবে আপনি দোষারোপ করছেন যে বিরোধী দল এটাকে কামধেনু হিসাবে ব্যবহার করেছে, কোনো এটাকে পোর্টফোল কিছু করতে পারেনি শিববাড়ির সিঙ্কিং রোড, আপনারা তো 5 বছর কাটিয়ে দিলেন ফ্লাইওভারে এলিভেটেড রোডের গল্প শুনিয়ে শুনিয়ে। না, এলিভেটেড রোডের গল্প শুনে কাটাইনি, এটা বাস্তবে রূপান্তরিত করার জন্য কাজ চলছে। যে এলিভেটেড রোড আমরা বলেছি কিন্তু কাজ করিনি সেটা না। এলিভেটেড রোড বলা হয়েছে, সময়ের ভিতরে দুটো এলিভেটেড রোড হয়েছে, টেন্ডার হয়েছে, তারপর টেন্ডার হওয়ার পর বরাত যিনি পেয়েছেন কাজ শুরু করেছিলেন, তারপর জানেন আপনারা গেমন সেতুতে তড়িঘড়ি কাজ করার জন্য ভেঙে যাওয়ার জন্য হঠাৎ করে সেখানে 3-4 থেকে মাস আমাদের রাস্তাটা বন্ধ রাখতে হয়েছিল। ব্রিজটা বন্ধ রাখার জন্য এটাকে আমরা একটা করিডোর বানিয়েছিলাম, যার জন্য এখানে কাজ সম্ভব হয়নি। আবার কাজ শুরু হয়েছে 2-3 মাসে, গেমন সেতু খোলার পর কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ তো চলছে। আমি যদি ভাবি যে 5 বছরে আমরা কোনো কাজ করিনি, 2022 থেকে কথা শুরু হয়েছে, 2023-এ টেন্ডার হয়েছে, আজকে কত 2025, আজকে শিববাড়ির সিঙ্কিং জোনের অবস্থা যে অবস্থা ছিল, এই জায়গা থেকে ঘুরিয়ে যে একটা এলিভেটেড রোড হচ্ছে, সেটা আপনার বলতে হবে, সেটা বিরোধীদেরকে বলতে হবে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, যেটা একটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে। এই যে এলিভেটেডটা রোড হবে সেটার যে মাপকাঠি যে এটা তো আর বিশাল এলিভেটেড রোড নয়, কিন্তু এই সময়ের ভিতরে যে সময়টা এলিভেটেড রোড এখনো হয়নি, যে সময় থেকে আপনারা চেষ্টা করছেন এলিভেটেড রোড বানানোর জন্য বা মুখ্যমন্ত্রী যেটা দিয়েছে, এই সময়ের ভিতরে গুয়াহাটিতে ফ্লাইওভার 2টা হয়ে গেছে। না, গুয়াহাটিতে ফ্লাইওভার 2টা হয়ে গেছে সেটা অন্য, গুয়াহাটিতে ফ্লাইওভার 2টা হয়ে গেছে সেটা অন্য বিষয়, কিন্তু শিলচরে যে এলিভেটেড রোডটা হচ্ছে শিববাড়ি সিঙ্কিং জোনের উপর, আমি আবারও বলছি, আপনি জানেন যে এখানে মাটি অত্যন্ত খারাপ মাটি। প্রথম যেটা ড্রয়িং হয়েছিল, প্রথম যেটা ডিজাইন হয়েছিল, সেখানে 6 মিটার পাইলিং, 6 মিটার ডায়ার পাইলিং ছিল। এখন এটাকে মাটি ভালো না, তার জন্য 8 মিটার ডায়ার পাইলিং করা হয়েছে, নিচে যাচ্ছে। আগে হয়তো 30 ফুট ছিল বা ডেপথ, এখন সেটা বৃদ্ধি হয়ে সেটা 40-42 ফুট নিচে যাচ্ছে। তো অ্যাজ পার মানে কন্ডিশন অফ সয়েল এটাকে চেঞ্জ করতে হচ্ছে, স্বাভাবিকভাবে সময় লাগছে। মানে কিন্তু আমরা কি আশা করতে পারি? ডেফিনেটলি আমরা আশা করতে পারি, যেভাবে স্পিডে কাজ করতে পারি, মানে গ্যারান্টি না, গ্যারান্টি আমি আপনাকে বলছি যে গ্যারান্টি তো কেউ কাউকে দিতে পারবে না। এখন আপনার স্টুডিওতে আমি এটাই বলছি যে এখন আপনার স্টুডিওতে আমি বসে কথা বলছি, আমি গিয়ে বাড়িতে পৌঁছাবো কিনা তার কোনো গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি না, আমি বলছি যে মানে এটাই যে চেষ্টা যদি থাকে মানুষ কামিয়াব হয়, ওয়াদা কামিয়াব নেই হতে, এটা কথাই আছে। চেষ্টা থাকলে সেটা হয়। তো আমাদের সদিচ্ছা আছে, চেষ্টা আছে, কাজ চলছে। আমি আশা রাখছি যে আমার যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনে আমরা পুজোর আগে মানুষকে একটা উপহার দিতে সক্ষম হবো, আমি বিশ্বাস রাখি। শিলচর শহরে নিকাশি ব্যবস্থা নিয়ে আমি দেখেছি আপনি খুব সরব হয়েছিলেন যখন বিধায়ক হয়েছেন, তারপর থেকে আমরা দেখেছি শিলচর শহরে প্রচুর জবরদখল মুক্ত করে আপনি ড্রেনের কাজ করাচ্ছেন, নিকাশি ব্যবস্থা যাতে ভালো হয়। কিন্তু আমরা যদি দেখি আজকে এই 5 বছরের মধ্যে একটা কিন্তু নিকাশি ব্যবস্থার পূর্ণাঙ্গ কাজ শেষ হয়। দেখুন, শিলচরকে যেভাবে সমস্যায় জর্জরিত করে রাখা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেখানে দাঁড়িয়ে মানুষ বলছে, মানুষ আজকের দিনে অ্যাপ্রিসিয়েট করছে যে কাজগুলো হচ্ছে, একটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলতে চাই যে অম্বিকাপট্টি এরিয়া, এই অম্বিকাপট্টি এরিয়াতে আপনিও বড় হয়েছেন শিলচরে, আমিও বড় হয়েছি শিলচরে। অম্বিকাপট্টি, শিলংপট্টি এরিয়াতে আমাদের জানাই ছিল যে জল, আজকে বৃষ্টি হচ্ছে মানে এখানে জল হবে, আমি অন্যদিকে যেতে হবে, 1 ঘন্টা বৃষ্টি হলেই জল হয়ে যেত। সেখানে দাঁড়িয়ে এটার সমস্যা কোন জায়গায়, এটা রুটে গিয়ে কাজ করা উচিত ছিল, কিন্তু এটা রুটে গিয়ে কাজ না করে মানে ড্রেনের উপর ড্রেন বানানো হয়েছে, জল যাচ্ছে কিনা সেটার কোনো পরিকল্পনা নাই। আমি বিধায়ক হওয়ার পর প্রথম আমি মিউনিসিপ্যাল বোর্ডের 15 ফাইন্যান্সের যে টাকা, সেটা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা বোর্ডে বসে, ডিসি মহোদয় ছিলেন, এখানে এক্সিকিউটিভ অফিসার ছিলেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ড্রেন কনস্ট্রাকশন আমাদের প্রথম অবস্থায় করতে হবে। সেই ড্রেন কনস্ট্রাকশনের জন্য 15 ফাইন্যান্সের টাকা বরাদ্দ হয়, সেই ড্রেনের কাজ শুরু হয়। আমি একজন বিধায়ক সেখানে দাঁড়িয়ে থাকে কাজ করার কথা না, কিন্তু আমি সেখানে গিয়েছি তার জন্যই যে প্রপারলি কি কাজ হচ্ছে এক্স্যাক্টলি সেটা আমাকে দেখতে হবে। শুধু ড্রেন বনছে না, ড্রেন জল নিষ্কাশনের জন্য হচ্ছে। এখানে আমরা আজকে অত্যন্ত গর্বের সহিত বলতে পারি যে আমরা যে ড্রেনটা বানিয়েছি আপ টু ভারতী কর্নার পয়েন্ট,
তারপর আরও এক্সটেনশন হয়েছে, বোথ সাইড ড্রেন হয়েছে এখন, বদরচাঁদের সাইডটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এই এরিয়াতে প্রথম যে ড্রেনটা কনস্ট্রাকশন হয় তখন মানুষের অনেক অসুবিধা হয়, কিন্তু মানুষ আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন, কিন্তু 100% সলিউশন হয়েছে। কারণ একদম সিল্টেড ছিল ড্রেনগুলো, কোনো পরিকল্পনা নেই, কোনো এটাকে পরিষ্কার করার ব্যবস্থা নেই, সে পুরো সিল ছিল। সেখানে ড্রেনকে পুরো নতুন করে কনস্ট্রাকশন করে যখন আমরা করেছি, আমরা দেখেছি যে বৃষ্টির সময় প্রবল বৃষ্টিপাতের পরও জল একদম তাড়াতাড়ি সেটা কেটে যাচ্ছে। সেখানে থেকে আমরা বিভিন্ন ড্রেনের কাজ শুরু করি। আমি যদি বলি তাহলে আপনাকে আমি বলবো যে পাবলিক স্কুল রোডের মুখ থেকে শুরু করে আপনারা দেখবেন বোথ সাইডে ড্রেন হয়েছে আপ টু রাঙ্গির খাল, নেতাজি স্কুলের গলির পাশে বা আমরা তরুণী রোডের মুখ পর্যন্ত। এখানে দাঁড়িয়ে আপনার যে ড্রেনটা কনস্ট্রাকশন হয়েছে সেই ড্রেন কনস্ট্রাকশন কিন্তু এক্সিস্টিং ড্রেনের উপরে হয়নি, সেটাকে এভিকশন করে রাস্তা বড় করে সরকারি জায়গার উপরে আমরা ড্রেন কনস্ট্রাকশন করার জন্য আজকে কি হয়েছে, পাবলিক স্কুল রোডের যে জলটা সেটা কিন্তু চণ্ডীচরণ রোড হয়ে সেটা রাঙ্গির খালে যেত, শ্মশানের পেছনের ড্রেনে, কিন্তু এখন স্ট্রিট চলে আসছে সামনে। হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে কি হতো যে চণ্ডীচরণ রোডের নিজের জলের একটা লোড, মোরওভার পাবলিক স্কুল রোডের জলের লোড তাদেরকে বিয়ার করতে হতো। সে জায়গায় বৃষ্টি হলেই চণ্ডীচরণ রোডে হাঁটু জল পর্যন্ত থাকতো। সেখানে আমি প্রথম চিন্তা করেছি যে এই ড্রেনটা যদি আমি কনস্ট্রাকশন করে দিই তাহলে এই লোডটা অন্তত পক্ষে কমবে। আজকে এই লোডটা কমা যাওয়ার জন্য আজকে প্রবল বৃষ্টিপাত হলে চণ্ডীচরণ ডুবছে না। তো এইভাবে প্ল্যানিং করে করে শহরের বিভিন্ন জায়গায় ড্রেন কনস্ট্রাকশন শুরু করেছি। নিউ শিলচর এরিয়াতে যে প্রবলেম হচ্ছে যে লিঙ্ক রোড এরিয়া বা আমাদের সোনাই রোডের একটা পোর্শন, যেমন রাঙ্গিরখাড়ি থানার এরিয়াটা, থানার পর দাস কলোনির ভেতরের যে গলিগুলো, এই গলিগুলোর সমস্যা কোন জায়গায়? এই গলিগুলোর সমস্যা হয়েছে যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট যেখানে শিব মন্দির রয়েছে সেখান থেকে আর সাউথ পয়েন্ট পর্যন্ত ড্রেনটা যাওয়ার পর ভেতর দিকে সেটা ঘুরে ঘুরে দাস কলোনির ভেতর দিয়ে হয়ে সেটা গড়িয়ামাটে গিয়ে বেরোয়। কিন্তু এই গড়িয়ামাটে ঘুরে যে ড্রেনটা বেরোয় সেটা সিঙ্ক হয়ে ছোট হয়ে গেছে। তো এটাকে যদি আপনি ফুল ফোর্সে জল যেতে হয় তাহলে যে এরিয়াটা বললাম আমি, যে সাউথ পয়েন্ট স্কুল টু গড়িয়া মোড়, এখানে একটা ড্রেন কনস্ট্রাকশন এতদিন করা উচিত ছিল, কেন এতদিন আপনারা চিন্তা করতে পারেননি? এটা তো আমি আমি নিজে এসে করেছি সেটাকে। আজকে এই ড্রেন এর কনস্ট্রাকশনের ফাউন্ডেশন স্টোনটা আমরা আগামী 2-3 দিনের মধ্যে দেব। আমি বিশ্বাস রাখি যে বোথ সাইড যেটা সাউথ পয়েন্ট না, ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের বোথ সাইড ড্রেন কনস্ট্রাকশন যদি হয়ে যায় তাহলে এই এরিয়ার কমপ্লিট জলের নিকাশি ব্যবস্থা একদম ঠিক আছে। আমি আসছি পরবর্তীতে। এবারে সময় হচ্ছে সামান্য বাণিজ্যিক বিরতি, নিচ্ছি একটা ছোট্ট বিরতি সঙ্গে। নমস্কার। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আমরা এতক্ষণ কথা বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে শিলচর শহরের জল নিষ্কাশনের ব্যবস্থা। আচ্ছা দীপান, একটা বিষয় হচ্ছে যে কিছু লোক বলছে বা আমরা দেখছি শিলচর শহরে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা ড্রেনের কাজ হোক, সেটা রাস্তার কাজ হোক, সেটা গলিপথের কাজ হোক, বা কাজ হচ্ছে, সেটা তো অস্বীকার করব না। কিন্তু বিরোধীদের বক্তব্য যে শিলচর শহরের উন্নয়নটা শিলচর শহরের উন্নয়ন হচ্ছে না, বিধায়কের ঘনিষ্ঠ ঠিকাদারদের উন্নয়ন হচ্ছে। দেখুন, বিষয় হলো যে আমি বিরোধীদের কথা কি বলছে না বলছে সে বিষয়ে নিয়ে আমি কোনো আনসার দেওয়ার জন্য আমি কিন্তু আজকে আসিনি। বিরোধীরা কি বলবে না বলে বলার কি আছে? কংগ্রেস আজকে মাইক্রোস্কোপিক একটা দল হয়ে পরিণত হয়েছে, আর একটা বলতে গেলে একদম মেয়ার দল পরিষ্কার করে। আর এখানে দাঁড়িয়ে তাদেরকে আমি কি আনসার দেবো? পাবলিক
যারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসেন, আমাদেরকে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, সকলের কাছে আমি আনসারেবল। তাই পাবলিককে আমি আনসার দেব, এই বিষয়ে আমি আপনার মাধ্যমে আমার সম্মানের শ্রদ্ধার শিলচরবাসী জনসাধারণকে সেটা বলতে চাই। দেখুন, ঠিকাদারের যে বিষয়টা, সে বিষয়টা কোনো বিধায়ক ঠিক করেন না, সেটা একটা ডিপার্টমেন্টাল প্রসেস। টেন্ডার হয়, সেখানে টেন্ডার দিলে পরে যে লয়েস্ট টেন্ডার হয় তারাই পায়। শিলচর মিউনিসিপাল বোর্ডের যেটা টেন্ডার সেটা এখানে হয়, আর 50 লক্ষ টাকার উপরে যেটা অনলাইন হয়, বা পিডব্লিউডি যেটা বড় বড় টেন্ডারগুলো সেগুলো ম্যাক্সিমাম গুয়াহাটিতে হচ্ছে, বড় বড় প্যাকেজগুলো, আর ছোট কাজগুলো এখানে হচ্ছে। কিন্তু প্রসেস তো একই, টেন্ডার হবে, তো লয়েস্ট টেন্ডার যে লয়েস্ট টেন্ডার হবে তিনিই পাবেন, বরাত পাবেন, এখানে কোনো বিষয় না। কিন্তু আজকে সমস্যাটা তাদের এটাই হয়েছে যে আগে আমরা দেখতে পেতাম না। আগে আমরা দেখতাম যে কংগ্রেসের যারা কংগ্রেস করে, যারা কংগ্রেসের নেতা পাতি নেতা, তারাই কন্ট্রাক্টর। আমরা ঠিক বুঝতে পারতাম না যে বিষয়টা কি। আমাদের মানুষেরও তো রেজিস্ট্রেশন আছে। তার মানে আজকের দিনে আমরা এটা বুঝতে পারি যে বিগত দিনে ভারতীয় জনতা পার্টির যারা মানে রেজিস্টার্ড কন্ট্রাক্টর রয়েছেন, বা ভারতীয় জনতা পার্টি শুধু না, তাদের পকেটের বাইরের যারা রেজিস্টার্ড কন্ট্রাক্টররা রয়েছেন, তারা এতদিন থেকে ডেপ্রাইভ ছিলেন। আচ্ছা, এতদিন থেকে ডেপ্রাইভ ছিলেন। আজকে ভারতীয় জনতা পার্টি একটা ট্রান্সপারেন্ট ওয়েতে আজকে এই টেন্ডারগুলো করছে, যার জন্য এখানে দেখা যাচ্ছে যে নতুন ফেজগুলো আসছে। তাই নতুন ফেজগুলো মানে কারা? এতদিন থেকে ডিপ্রাইভ ছিল ভারতীয় জনতা পার্টির যারা ছেলেরা আছে, যারা বিভিন্নভাবে কংগ্রেস মাইন্ডেড না, তারা ডেপ্রাইভ ছিলেন। তো তারা এখন কাজ পাচ্ছেন, বরাত পাচ্ছেন, যোগ্য কন্ট্রাক্টর। তো এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন এখানে ভারতীয় জনতা পার্টির মানুষ কাজ করছেন। দুর্ভাগ্যজনক কথা যে এতদিন এই মানে ব্যবস্থা আপনারা করতে পারেননি, একটা ট্রান্সপারেন্ট পদ্ধতি আপনারা মেনটেন করতে পারেননি। যাই হোক, বিষয়টা না, বিষয় হচ্ছে যে ডেভেলপমেন্ট হয়েছে, একটা অসাধারণ ডেভেলপমেন্ট। আমি মিউনিসিপ্যালিটি বোর্ডের কথা আপনাকে একটু বলতে চাই। আপনি ড্রেনের ব্যবস্থাটা বলছিলেন, ড্রেনের ব্যবস্থা আমি আপনাকে নিউ শিলচর এরিয়ার আমি একটা ভিশন আপনাকে দিলাম। আর যেটা ওল্ড শিলচরে যদি ধরি, ওল্ড শিলচরে আপনাকে আমি বলছি যে আমরা 3টা খাল রয়েছে এখানে। টাউন খাল রয়েছে, রাঙ্গির খাল, সিঙ্গির খাল, আর হ্যাঁ বাসাই খাল। আপনার বাসাই, আমি ওল্ড শিলচরের কথা বলছি, যে টাউন খাল, আমাদের সিঙ্গির খাল, রাঙ্গির খাল। তো আমি আমার ফার্স্ট মাইডেন স্পিচে আমি যখন উল্লেখ করেছিলাম, রাঙ্গির খালের কথা উল্লেখ করেছিলাম। আজকে রাঙ্গির খালের বোথ সাইড গার্ডওয়াল কোথা থেকে এসছে? এই সূত্র ধরে এসছে। কিন্তু দীর্ঘ বছর তো আপনারা দেশ শাসন ব্যবস্থা ছিলেন, কেন করতে পারেননি? কেন চিন্তাই করেননি? কেন আজকে আপনারা চিন্তা করেননি? জবরদস্ত হয়েছিল, আপনারা চিন্তা করেননি, যার জন্য দখল হয়েছে। দখল, দেখুন, দিস ইজ হিউম্যান ক্যারেক্টারিস্টিক। আমার বাড়ির পাশে যদি একটু জায়গা থাকে, আমারও মনে হবে যেন একটু আনইউজ জায়গা রয়েছে, চলো ঠিক আছে আমি একটু ইউজ করিনি। কিন্তু এটা আমার মানসিকতা না। কিন্তু মানসিকতাটাকে আপনারা গ্রো করিয়ে দিয়েছেন। আপনাদের শাসন ব্যবস্থা শাসন ছিল না, আমাকে বলতে হবে তো, এটা আপনার জায়গা না, কেউ বলার ছিল না। কিন্তু আমাদের শাসন ব্যবস্থায় এটাই হয়েছে যে আমরা আজকের দিনে মানুষকে রিকোয়েস্ট করেছি, এভিকশন করে, মানুষ সম্পূর্ণ সহযোগিতা করে আমরা ড্রেন কনস্ট্রাকশন করেছি। আজকে অসাধারণ কাজ রাঙ্গির খালে হয়েছে, যেটা কেউ চিন্তা করতে পারেননি। আজকে এই বর্ষার আগে কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে রাঙ্গির খালের এই যে 3 কিলোমিটার স্ট্রেচটা। কিন্তু এখানে কথা হয়েছে যে দাদা 2 বছর হয়েছে রাঙ্গির খালের যে গার্ডওয়ালের কাজ শিলান্যাস করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2022 নভেম্বর ক্যাবিনেটের যেদিন ক্যাবিনেট শুরু হওয়ার আগে সেখানে ওপেনিং এটা শিলান্যাস করেন। কিন্তু আজ এতদিন হয়ে গেল, মাত্র 60% কাজ হয়েছে। আপনি রাঙ্গির খাল যে বিষয়টা, সেটা সম্পূর্ণ হচ্ছে না। রাঙ্গির খালের যে বিষয়টা, রাঙ্গির খালটা কি আছে একবার আপনারা গিয়ে দেখবেন। আমি তো নিজে নেমে সেখানে নৌকো নিয়ে করেছি, হেঁটেও করেছি। এই রাঙ্গির খালের যে বিষয়টা ছিল ফার্স্ট এভিকশন, এই যে ডেমার্কেশন প্রসেস কে করবে? মানুষ করবে। এই খাল কোথায় নেমে করবে? যে খালের মধ্যে এমনও জায়গা রয়েছে যে কোনো সেপটিক ট্যাঙ্ক নেই, ডাইরেক্ট মানে পাইপলাইনটা এসে এখানে নোংরা পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডেমার্কেশন করতে হয়েছে। এই ডেমার্কেশন প্রসেসে টাইম লেগেছে অনেক। ডেমার্কেশন প্রসেসের পর আসলো, এটাতে আমরা মেশিনারিজ ইউজ করে সেটাকে ভাঙবো।
এই মেশিনারিজ তো শিলচরে এত বড় কন্ট্রাক্টর নেই যারা কাজ করছেন। না। স্বাভাবিকভাবে বড় কন্ট্রাক্টররা সাফিসিয়েন্ট ওয়ার্ক থাকলে এখানে এসে তাদের এই মেশিনারিজ নিয়ে করবেন। যারা করছেন তাদের যে সীমিত সংখ্যক মেশিনারিজ নিয়ে আসছেন তাদেরকে দিয়ে আমরা যাতে ভালো করে তাদের সহযোগিতা করে আমরা কাজ করিয়ে যাচ্ছি। এই যে কাজটা অনেক চ্যালেঞ্জিং, অনেক টাফ কাজ, আমি আপনাকে বলছি, চোখের সামনের থেকে রোজ দিন কাজটাকে দেখছি। তাই আমি মনে করি যে হ্যাঁ, সময় কিছুটা লেগেছে। সেকেন্ড পার্টে দুজন কন্ট্রাক্টরের দুটো পার্ট ছিল। সেকেন্ড পার্টে উনি প্রথম যে ফার্স্ট যেটা সিজন পেয়েছিলেন ওই সিজনে কাজ উনি করতে পারেননি, অনলি 10% প্রোগ্রেস ছিল। তারপর উনি আজকের দিনেও প্রোগ্রেস ভালো করছেন। তো আমার আশা যে এই সিজনের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি বলছেন যে বর্ষার মৌসুমের আগে রাঙ্গিরখালের কাজটা, রাঙ্গিরখালের কাজ আমার বিশ্বাস যেটা কমপ্লিট হয়ে যাবে। শেষ হয়ে গেলে কিন্তু শিলচর শহরের জল নিষ্কাশনের একটা বিশাল আমূল একটা পরিবর্তন পরিবর্তন হবে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। 3 কিলোমিটার হয়েছে, এনাদার আরো যদি আমি ঘাগড়া পর্যন্ত যেতে চাই আরো 10 কিলোমিটার জায়গা, তাহলে তো আরো অনেক। কিন্তু টাউনের যে এরিয়াটা রয়েছে এই টাউন এরিয়াতে যদি আমি এনাদার 3 কিলোমিটার এভাবে গার্ডওয়াল করে দিতে পারি, আমরা নেক্সট ইয়ারে 10 ইয়ারে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে সেটা সকলেই জানে। ওই 10 ইয়ারে যদি আমরা সেটাকে করে দিতে পারি তাহলে আমি ভাববো যে টাউন এরিয়ার যেটা সমস্যা সেটা চলে যাবে। কিন্তু বাকি তারপরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে সেভাবে এনক্রোচমেন্ট নাই, শুধু পরিষ্কার করে দিলে আমরা সেটাকে একদম ইজিলি করে দিতে পারবো। আপনি রাঙ্গিরখালের কথা বললেন যে মোটামুটি কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে, কাজ হয়ে গেছে কিছু, বা বিভিন্ন ড্রেনের কথা বললেন যে নতুন করে ড্রেন বানিয়ে জল নিষ্কাশন হচ্ছে, যেমন অম্বিকাপট্টির কথা বলেছেন, চৌরঙ্গির কথা বলেছেন, বা রাঙ্গিরখালে সঞ্জয় মার্কেটের সামনে দিকে একটা ড্রেন হয়েছে নতুন, আমরা দেখেছি। সব থেকে যে বিষয়টা সেটা আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমি এই রাস্তা দিকে এখন যাওয়াটা আমি অ্যাভয়েড করে দিচ্ছি। আমি নয়, অনেকেই, যেটা হলো বিবেকানন্দ রোড। আর এত বছর যাবত ধরে সেই বিবেকানন্দ রোডের রাস্তাটা বা ড্রেনটা কেন হচ্ছে? দেখুন, বিবেকানন্দ রোডের যেটা কনস্ট্রাকশনের কাজ, আমি এমএলএ হওয়ার পর কন্ট্রাক্টরকে আমি সেটা বলেছিলাম যে আমার 10 ইয়ারে অ্যাটলিস্ট ডিমার্কেশন না করে কোনো কনস্ট্রাকশন রোড বা ড্রেন সেটা আপনারা করবেন না। তার জন্য যে টাকার অপচয় আমি করতে চাই না, সরকারি টাকা দিয়ে যদি আমরা ডিমার্কেশন করে একবার আমরা কনস্ট্রাকশনটা করে নেই তাহলে এরিয়াটা বেরিয়ে গেল, আর কেউ এসে সেটাকে দখল করতে পারবেন না। তো এইভাবে করে আমরা যখন কনস্ট্রাকশন স্টার্ট করেছি, ডিমার্কেশন হয়েছে, স্বাভাবিকভাবে মানুষের একটু দুঃখ থাকবেই যে আমার ওই জায়গাটা একটু ভাঙা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে অনেকেই কেস মামলা করেছেন। তারপর আবার আমাদের এখানের যে সার্ভে হয়েছে যেটা, সেই সার্ভেতে অনেকেই মানে স্যাটিসফাইড না, তো আসাম সার্ভেকে আনতে হয়েছে। এইসব যে বিষয়গুলো রয়েছে, তারপর আমরা একবার কন্ট্রাক্টর যিনি রয়েছেন বারবার আমি রিভিউ করেছি। আমি বিবেকানন্দ রোড নিয়ে না হলেও 10 থেকে 12 বার রিভিউ করেছি। শুধু আমি করিনি, মিনিস্টাররা, সম্মানিত কৌশিক রায় মহাশয়, আমাদের জয়ন্তমল্ল বড়ুয়া গার্জিয়ান মিনিস্টার, দফায় দফায় আমরা এই বিবেকানন্দ রোডকে আমরা রিভিউ করেছি। যিনি কন্ট্রাক্টর বরাত পেয়েছিলেন ওনাকে একবার টার্মিনেট করে দেওয়া হয়েছিল, কিন্তু কেস মামলা উনি আবার করেছেন, তারপর ডিপার্টমেন্ট আবার ওনাকে দিয়ে কাজ করেছেন। তো এইসব বিষয় নিয়ে এই জটিলতা থাকায় বিবেকানন্দ রোড ভয়ঙ্কর অবস্থা হয়। হ্যাঁ, বিবেকানন্দ রোড একটু লেট হচ্ছে। তো আমি সেটা কন্টিনিউয়াস প্রসেসে লেগে আছি, প্রেসার দিয়ে যাচ্ছি। এই বর্ষার মৌসুম কি আবার? হ্যাঁ, আমি আশা রাখছি যে আগামী 2 মাসের মধ্যে এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। বর্ষার মৌসুমে আর বিবেকানন্দ রোডের জনগণকে দুর্ভোগ পোহাতে হবে? আমার আশা যে যতটুকু আমি কাজ করিয়েছি সেটা হয়ে যাবে। আর বিবেকানন্দ রোডের যে গলিগুলো রয়েছে সেই গলিগুলোতে আপনার এই যে পিডব্লিউডি যে ড্রেনটা হচ্ছে, তার এই ড্রেনের বাইরেও কিন্তু বিবেকানন্দ রোডের দুটো আরো বড় আউটলেট আছে। এই আউটলেটে কনস্ট্রাকশন করে দিয়েছি। আশা রাখছি যে এইবার বর্ষাতে অন্ততপক্ষে যেভাবে বিবেকানন্দ রোডের মানুষ ভুগতেন তার থেকে অন্ততপক্ষে 50 to 60% তারা রেহাই পাবেন, আমি সেটা বিশ্বাস রাখি। আচ্ছা দাদা, আরেকটা বিষয় আমরা যদি দেখি, লক্ষ্য করেছি, দেশবন্ধু রোডের মুখ থেকে, ঠিক পয়েন্ট থেকে আমরা যদি রাঙ্গিরখাড়ির দিকে দেখি, সেই রাস্তাটা একটা আমূল পরিবর্তন হয়েছে। 4 লেনের রাস্তা, আমি বলবো এটা 6 লেনেরই বলতে পারি আমরা শিলচর শহরের জন্য। এটা আমূল পরিবর্তন, যেখানে কোনো যানজট নেই। আগে কি হতো, রাঙ্গিরখাড়ির দিকে যখন কেউ যেত তখন ভয় পেতেন, আরে রাঙ্গিরখাড়ির দিকে 1 ঘন্টা জামে ফাঁসবো। আজ কিন্তু রাঙ্গিরখাড়ির দিকে জাম নেই, আপ টু দেশবন্ধু রোড।
দেশবন্ধু রোডের পর থেকে প্রেমতলা অবধি কেন আপনি আর এগোতে পারলেন না? না দেখুন, বিষয় হচ্ছে যে এই রুটটা আপনারা জানেন। ওই জায়গায় গিয়ে কেন থেমে গেলেন হঠাৎ করে? আমি বলছি এটা হর্ষমন কেরের মতো। আপনারা জানেন, হর্ষমোহন কেরের মতো না এক্স্যাক্টলি। আপনারা জানেন যে রামনগর থেকেই আমি ধরি, রামনগর থেকে যদি ধরি আমরা, তাহলে এই রোডটা তারাপুর হয়ে আর আপনার ক্যাপিটাল হয়ে, ট্রাঙ্ক রোড হয়ে ক্যাপিটাল হয়ে সোজা রাঙ্গিরখাড়ি, নেতাজি স্ট্যাচু, তারপর সোনাই রোড হয়ে যেটা রাস্তা চলে যায়, এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটির রাস্তা। প্রথম কথা হলো যে একটা ইম্পর্টেন্ট সিটির ভেতর দিয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটির রাস্তা যাচ্ছে, সেটার জন্য কংগ্রেস সরকারের চিন্তা করা উচিত ছিল, তারা যতদিন শাসন ব্যবস্থায় ছিলেন, যে এটাকে কিছু করা যায় কিনা। আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছিলাম যে এই পার্টটাকে ন্যাশনাল হাইওয়ে অথরিটির থেকে আমরা যাতে মুক্তি দিতে পারি তাহলে ভালো হয়। আমাদের সরকার 2016 ইংরেজি সরকার রামনগর বাইপাস করেছে। এখন এই বাইপাস দিয়ে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু হয়ে যায়। তাই ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে আমরা সেটা লিখেছিলাম যে আমাদের স্টেট পিডব্লিউডিকে আপনারা হ্যান্ড ওভার করে দিন। এই প্রসেসিং চলছে, এটা হয়ে যাবে আমি বিশ্বাস রাখি। কথা হয়েছে যে স্টেট পিডব্লিউডির রোডকে আপনি যেভাবে আপনার নিজের ইচ্ছায় করতে পারবেন, স্টেট পিডব্লিউডি করতে পারবে। ন্যাশনাল হাইওয়ে তার একটা নর্মস রয়েছে, তার নর্মসটা কি সেটা আগে বুঝতে হবে। তার নর্মসটা হলো এটাই যে আমি 2023-এ পুজোর আগে আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি প্লাস্টিক ডিভাইডার ব্যবহার করেছি। এই প্লাস্টিক ডিভাইডার ব্যবহার করে আমার একটাই উদ্দেশ্য ছিল, একটা টেস্ট ড্রাইভ, মানুষ এটাকে কি করে অ্যাকসেপ্ট করে আর ট্রাফিক কনজেশনের কিছু মানে সুরাহা হয় কিনা। অনেক অংশে লাঘব হয়েছিল, সেটা অনেক সাকসেস হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে দুর্ভাগ্যবশত হয়তো গাড়ির বা এইসব বিভিন্ন বিষয় সেটা ভেঙে যায়। সেখান থেকে আমার পার্মানেন্ট ডিভাইডারের কথা মাথায় আসে। পার্মানেন্ট ডিভাইডার দিতে হলে কি করতে হবে? ফার্স্ট নর্মস হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে আপনি ডিভাইডার দিতে পারবেন, বাট বোথ সাইড আপনার 7 মিটার রাস্তা থাকতে হবে। তো 7 মিটার রাস্তা কোথায় পাবেন আপনি? শিলচর শহরের রাস্তা। তাই আমি এই যে ড্রেনটা যখন কনস্ট্রাকশন করি পাবলিক স্কুল রোড থেকে আর রাঙ্গিরখাল পর্যন্ত, তখন যে রাস্তাটা বেরিয়েছে এখানে দেখলাম যে 7 মিটার ইজিলি হয়ে যায়, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে দিই। তখন আমি NHRDCL কে রিকোয়েস্ট করি, ভাই এতটুকু তো রাস্তা হয়েছে। তখন তারা আমাকে বললো যে না স্যার, টাকা নেই। এভাবে করে 1 বছর গেল। আমি পিডব্লিউডির যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা থেকে কিছু টাকা স্যাংশন আমার ইঞ্জিনিয়ারকে বলেছি যে করে দিন আপনি, এখান থেকে যে টাকাটা হবে NHRDCL কে আমি বলি যে আপনি শুধু পারমিশন দিয়ে দিন, NOC দিয়ে দিন, আমরা ব্যবহার করব। তারপর ওনারা NOC দেয় আর আমি করেসপন্ডেন্স করি, NOC দেয়, তারপর আমরা এখানে একটা ডিভাইডার বানিয়েছি। এখন কথা হলো যে স্টেট পিডব্লিউডির আন্ডারে যদি আমি নিয়ে আসতে পারি এই রাস্তাকে, তাহলে আপনি যেটা বলছেন এই পাবলিক স্কুল রোড মুখ থেকে শুরু করে আমার একটা পরিকল্পনা আছে আগামী দিনে, যাতে শহরের বিভিন্ন বড় বড় যে স্ট্রেচগুলো রয়েছে ওই জায়গাগুলোতে এত বড় ডিভাইডার না হলেও ন্যারো ডিভাইডার দিয়ে অন্ততপক্ষে 2টা লেন সেপারেটর একটা দিয়ে 2টা লেন করে দেওয়া, যাতে কোনো ধরনের গাড়ির অসুবিধা না হয়। আমি বলছি এই যে দেশবন্ধু রোডের মুখ থেকে প্রেমতলা অবধি, সেই দিকে কেন রাস্তাটা বড় হচ্ছে না, বা সেই দিকে রাস্তাটা বড় করার মানে এই দিকটা হয়ে গেল, সেই দিকটা মানে অ্যাজ পার সেটেলমেন্ট রেকর্ড যেটা, এই রেকর্ডটা তো আপনারা জানেন কি হয়েছে, শিলচর শহরকে কিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে, মানে কি সেটেলমেন্ট ছিল, মানে 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 বলতে আজকে স্টুডিওতে আমার মন নেই বলার এইসব, কিন্তু সেটা বলতে হয় যে সেটেলমেন্টের কি করুণ পরিস্থিতি, যে একজন পাটোয়ারির ঘর 5 তলা দোলান, আমার আর আপনার রাস্তা জীবন চলে গেল, আমরা একটা ঘর বানাতে পারিনি, কিন্তু একজন পাটোয়ারির এইভাবে দোলান। কে দিয়েছে ইন্টেলিজেন্সটা? কারা করেছে তাদের পেছনে? তো এইভাবে করে শিলচর শহরের বিভিন্ন জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে, সরকারি জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে, সেটেলমেন্টের পারমিশন বানিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখবেন সোজা রাস্তা যাচ্ছে, গিয়ে সেটেলমেন্ট অ্যাজ পার সেটেলমেন্ট রেকর্ড এইভাবে তাড়া হয়ে চলে যায়, তো এটা কার বয়ে চলে যায়। তো এই রেকর্ডকে তো আমার মানতে হবে, যেটা সরকারি রেকর্ড। তো যাই হোক, অনেক জায়গায় আমরা দেখেছি যে সরকারি রেকর্ড যেগুলো ছিল সেটাতে আমরা দেখেছি যে রাস্তা আছে, এখানে আমরা দাঁড়িয়ে এই কাজগুলো করেছি। আশা রাখছি যে আগামী দিনে এই ডেমার্কেশন হবে, আমরা এই কাজগুলোকে করতে পারবো। মানে রাস্তাটা কি আমরা বড় পাবো কি, মানে দেশবন্ধু রোড থেকে প্রেমতলা অবধি? হ্যাঁ, দেশবন্ধু রোড থেকে প্রেমতলা অবধি আপনি যদি হসপিটাল রোড যেটা যান, হসপিটাল রোড কিন্তু অনেক বড় আছে। আবার তারপরে কিন্তু রাধা মাধব রোডের মুখ থেকে এসে
এই দেশবন্ধু রোডের মুখ থেকে একটু ছোট হয়ে অ্যাজ পার রেকর্ড একটু ছোট হয়ে যায়, কিভাবে অম্বিকাপট্টির মুখ থেকে প্রেমতলা পর্যন্ত আবার ছোট হয়ে যায়। তো এটাই সমস্যাটা, এটাই যে এখানে ডিভাইডারটা ছোট, একটা ন্যারো ডিভাইডার দিতে হবে। না, যদি আপনারা যদি দেশবন্ধু রোডের রাধা মাধব রোডের মুখ থেকে যদি আপনি অম্বিকাপুর পর্যন্ত, তো বিশাল রাস্তা, একেবারে এই রাস্তার মতো, রাঙ্গিরখাড়ি রাস্তার মতো, সেই রাস্তাটাকে যদি বড় করে ডিভাইডার দিয়ে দেন তাহলে সেখানে একটা, হ্যাঁ, এখানে এটা প্রসেসে চলছে। হসপিটাল রোডের যে স্ট্রেচটা রয়েছে, এই স্ট্রেচে ডিভাইডার দেওয়ার আমি প্রসেসে আছি। দেখা যাক কি হয়। মানে ডিসিএল কে ইতিমধ্যে লিখেছি, আমাদের সরকারের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। অনেক টাকা মাননীয় মুখ্যমন্ত্রী এই শহরকে দিয়েছেন, তো এই মুহূর্তে আর কোনো টাকা পয়সা স্যাংশন হওয়ার পসিবিলিটি আমি দেখছি না। Next. দুদিন বাদে ইলেকশন ডিক্লেয়ার হবে, তো নেক্সট ইয়ারে ডেফিনেটলি এগুলো হবে। আরও অনেক পরিকল্পনা আছে রাস্তাঘাট নিয়ে, কি করে করা যায়। আজকে সুভাষনগরের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, যে জায়গায় 45 ফুট রাস্তা, 50 ফুট রাস্তা, এই জায়গায় আজকে 104 ফুট রাস্তা অনেক বড় হয়েছে। বের করতে আমরা সক্ষম হয়েছি। এখানেও মিডিলে ডিভাইডার হবে, ভালো রাস্তা হবে, সুন্দর হবে। এই যে এখন আসছি সব থেকে যে গুরুত্বপূর্ণ, মানে বর্তমানে বলতে গেলে শিলচর শহর একটা হট টপিক, যা স্বপ্ন আপনারা এই পুরসভার, আগের পুরসভায় আপনারা স্বপ্ন দেখিয়েছিলেন উড়ালপুলের, সেই উড়ালপুলকে আদৌ হবে কি? হ্যাঁ, উড়ালপুল তো হবেই, সেটা মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন, আমাদের সরকার সেটা স্যাংশন করে দিয়েছে, কিন্তু বাজেটে প্রভিশন রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলে গেলেও তিনি বলে গিয়েছেন যে জনতার সঙ্গে আলোচনা করে করবেন। দেখুন, মুখ্যমন্ত্রী, আমি আগেই বলেছি যে সমাজ ব্যবস্থাকে নষ্ট না করে সমাজের সকল মানুষকে একসাথে করে এগিয়ে নিয়ে যেতে চান এমন একজন মুখ্যমন্ত্রী। তাই সকলের কথাকে উনি গুরুত্ব দেন। তাই যেটা একটা কথা উঠেছিল তাদের সাথেও উনি বসেছেন, তাদের থেকেও আইডিয়া নিয়েছেন। আমি বিশ্বাস রাখি যে আমরা এই যে সেশনটা রয়েছে আমাদের অ্যাসেম্বলি সেশন, এই অ্যাসেম্বলি সেশনে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আশা রাখছি আমরা উড়ালপুলের একটা ফাউন্ডেশন আচ্ছা, স্টোন এখানে একটা স্বাভাবিক প্রশ্নই আসতে পারে, শিলচর শহরের উন্নয়নের জন্য উড়ালপুলের এই মুহূর্তে অত্যন্ত জরুরি, আর এই উড়ালপুল নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে জনগণের সঙ্গে আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে হবে না হবে। কিন্তু বরাক উপত্যকা থেকে দুটো বিধানসভার সিট কেটে দেওয়া হচ্ছে, তখন তো মুখ্যমন্ত্রী কারোর সঙ্গে আলোচনা করেননি। না, দেখুন- আর উড়ালপুলের জন্য তিনি বলছেন যে জনগণের সঙ্গে তিনি আলোচনা করবেন, সেই অর্থটা যেন কিরকম একটা খেলিমেলি লাগছে। আর দেখুন, বিষয় হচ্ছে সেটা সরকারি সিদ্ধান্ত ছিল না, এটা মুখ্যমন্ত্রীর কোনো সিদ্ধান্ত না, মুখ্যমন্ত্রীর কোনো সিদ্ধান্ত না। তো এটাতে যে ব্যবস্থা, এটা মুখ্যমন্ত্রীর ব্যবস্থা না, আর এটা মুখ্যমন্ত্রী জনগণের মতামত নিয়ে করবেন সেটা না। জনগণের মতামত দেওয়ারও ব্যবস্থা ছিল, জনগণও কথা বলেছেন সেই ব্যাপারে। তো এটাতে মানে আপনার এই যে সিটের ব্যাপার, দুটো যেটা প্রশ্নই বললেন, ছিল। যেটা আপনি যে সিট কমে গেছে সেটার বিষয়ে আপনারা জানেন যে এটা কোনো সরকারি সিদ্ধান্ত না। তো এইটা বিষয়ে মুখ্যমন্ত্রীর কিছু বলার নেই, যে মুখ্যমন্ত্রী মানুষকে বলবেন সেটা না। আজকে সেই বিষয়েও আলাপ আলোচনা হয়েছে, মানুষ সিদ্ধান্ত দিয়েছেন, মানুষও মতামত দিয়েছেন, মতামত শোনা হয়েছে। সেরকম কিন্তু কোনো তথ্য নেই যে বরাকের মানুষ মতামত দিয়েছেন যে দুটো সিট আপনারা কেটে নিয়ে বড়োল্যান্ডে দিয়ে দিন। না, বড়োল্যান্ডে দিয়ে দিন এই বিষয় না, বিষয়টা যে বড়োল্যান্ডে দেওয়া হয়েছে সেই বিষয়টা না। আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে আমার মনে হয় না বরাকবিলির কোনো লোক সেই মতামত দেবে। মানে আপনি যেটা বলছেন যে মতামত দেবে বা দেবে না সেটা বিষয় না, এই সিদ্ধান্ত আসাম সরকারের সিদ্ধান্ত না, এটা আপনারা বলবেন নির্বাচন কমিশন। ঠিক আছে? এই সিদ্ধান্ত ইলেকশন ডিলিমিটেশনটা কমপ্লিটলি ইলেকশন কমিশনের ব্যাপার। তো এটা সিদ্ধান্তটা আসাম সরকারের সিদ্ধান্ত না। এখানে যেটা সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত হওয়ার পর আমরা লক্ষ্য করেছি অনেকেই তার মতামত দিয়েছেন। মতামত দেওয়ার পর যেটা ইলেকশন কমিশন সেটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে ডিলিমিটেশনের পিকচারটা বেরিয়ে আসছে। আপনি বলছেন মতামতের কথা, আমরা দেখেছি যখন ডিলিমিটেশন হয় দুটো সিট কেটেছে, বরাকের জনগণ রাস্তায় নেমেছেন আন্দোলন করার জন্য। তো মতামত তো কারা দিলে, কে দিল? বরাকের জনগণ যে রাস্তায় নেমেছেন, কারা নেমেছেন আপনারা আগে দেখুন। এই বরাক উপত্যকাকে কাশ্মীর বানানোর জন্য যারা প্রচেষ্টা করে যাচ্ছেন স্বাধীনতার পর থেকে, কংগ্রেস শাসনে কংগ্রেস মদতপুষ্ট যারা রয়েছেন, তারাই আজকে নেমেছেন বরাক উপত্যকায়। কেন তার বরাক বাইরে তো আমরা দেখিনি কাউকে। না, বরাক থেকে দুটো সিট কেটে দেওয়া হচ্ছে, তাতে তো ভারতীয় জনতা পার্টির যারা এখানকার বরাকের সদস্যরা রয়েছেন তারাও তো কোনো আপত্তি করেন না, আপত্তি করেননি এরকম কোনো কথা না। যার মনে সংশয় ছিল
তারা উপস্থাপন করেছেন ইলেকশন কমিশনের কাছে, কিন্তু মূল বিষয়বস্তু আপনি যেটা বললেন যে মানুষ বেরিয়ে এসছেন, কারা বেরিয়ে এসছেন আপনি দেখুন একবার। এটাকে তো পাকিস্তান বানানো যাবে না, এটাকে কাশ্মীরের মতো পরিস্থিতির সৃষ্টি করা যাবে না। তার জন্য কি দুটো সিট কাটা ঠিক আছে, কাটার ব্যাপার বিষয়টা আমি সেটা বলছি না, কিন্তু জনগণ কারা বেরিয়ে এসছেন, কার স্বার্থ এখানে জড়িত। আজকের দিনে আমরা অনায়াসে বলতে পারি যে ডিলিমিটেশনের পর আজকে কাছাড় জেলায় অন্তত পক্ষে 60টা সিট রয়েছে। এই 60টা সিটের পজিশন কি আছে? যারা জিতবেন 6 জন হিন্দু জিতবেন এখান থেকে, যেই হোক সেই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। কিন্তু যেই হোক না, সেখানে 6টা সিট ভারতীয় জনতা পার্টি জিতবে। আজকে এই অবস্থানে আমরা আছি, তার জন্যই আছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর মানুষের বিশ্বাস। যে ডেভেলপমেন্ট উনি করে দিয়েছেন, যেভাবে আসামকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তার জন্য এই বিশ্বাস রেখে এই 6টা সিট অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টি জিতবে। আর ভারতীয় জনতা পার্টির একজন হিন্দু বিধায়ক হবেন, সেটা আজকের দিনে নিশ্চিত রয়েছে। সেটা গেল ডিলিমিটেশন। তো উড়ালপুলের সম্পর্কে কি আপনি মানে কনফিডেন্ট যে শিলচরে উড়ালপুল হবে, যেখানে এত বাধা আপত্তি আসছে? কিছু বাধা আপত্তি আমি বলবো যে শিলচর শহরের একাংশ ব্যবসায়ীরা তাদের নিজের স্বার্থের জন্য আপত্তি জানাচ্ছে, নিজের স্বার্থে। সেটা শিলচর শহরবাসী কিন্তু চাইছেন যে একটা উড়ালপুল হোক। দেখুন, ব্যাপার হয়েছে আপত্তি জানানো বা একটা অ্যাপিল করা, সেটা সকলের অধিকার আছে। তো যেভাবে ওনারা তাদের কথা বলছেন, এই কথাগুলো আমরা শুনেছি। বরাকবেড়ি ডেভেলপমেন্ট মিনিস্টার কৌশিক রায় মহোদয় একটা মিটিং করেছিলেন বঙ্গভবনে, এটা লাস্ট মিটিং যেটা হয়েছিল। তার আগেও আমরা 4বার ডিসি অফিসে মিটিং করেছি, জনগণের সাথে পর্যায়ক্রমে মিটিংগুলো হয়েছে। তো সেখানে অধিকাংশ মানুষেরই ইচ্ছা রয়েছে শিলচরে উড়ালপুলটা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী এটা করে দিয়েছেন, তো উড়ালপুল হবে সেটা নিশ্চিত রয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চাইছেন যে অন্ততপক্ষে সকলকে সঙ্গে নিয়ে, সকলের উপদেশ মেনে এই কাজটাকে করার জন্য। মানে উড়ালপুল শিলচর শহরে হবে, এটা আপনি একদম এটা নিশ্চিত। এটা কবে নাগাদ শিলান্যাস হতে পারে? এটাই বলছি যে এই অ্যাসেম্বলি সেশন আছে, এই অ্যাসেম্বলি সেশন পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ইচ্ছা আছে যে এই ফেব্রুয়ারি মাসে এটার ফাউন্ডেশন স্টোন দেওয়ার। এটা তো দুটো ফেজে হবে, একটা হবে রামনগর থেকে ক্যাপিটাল। দেখুন, আমি যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আমি যখন আমার অ্যাসেম্বলি যেটা সেশন চলছিল ফার্স্ট বাজেট অধিবেশনে বলেছিলাম, তখন এটা উড়ালপুলের আমি কথা উল্লেখ করেছিলাম। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আরেকটা প্রপোজাল দিয়েছিলাম, যে প্রপোজালটা হলো আইএসবিটির থেকে শুরু করে ভায়া তারাপুর ক্যাপিটাল পর্যন্ত আরেকটা উড়ালপুলের দরকার রয়েছে। এটা খুব জরুরি। তো আর তারাপুরে একটা আপনারা জানেন যে রেল লাইনের উপর একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজটা অনেক পুরনো ওভারব্রিজ, এটার উপরে একটা ডাবল ডেকার যাতে হয় তার জন্য বলেছিলাম। এটার একটা প্রপোজাল আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটা 2 ফেজে হবে। আগে সিদ্ধান্ত নেও যে কোন ফেজটা আগে দরকার রয়েছে, কোনটা হবে, তখন আমরা সিদ্ধান্ত নিয়ে সকলেই শিলচর, শুধু শিলচরের বিধায়কের না, শিলচর সকল বিধায়কের, বরাক উপত্যকার সকল বিধায়কই এখানে মতামত দিয়েছেন, মন্ত্রী মহোদয় সহ, যে অন্ততপক্ষে ক্যাপিটাল টু রাঙ্গিরখাড়িটা ফার্স্ট ফেজে হওয়া দরকার। সেই হিসাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ফেজে এই কাজটা হবে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমি আগে বলেছি যে আমরা শিলচর শহরের উন্নয়ন বা বিধায়ক কি কাজ করেছেন না করেছেন সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আরও আলোচনা কিছু বাকি রয়েছে, তার আগে নিচ্ছি আরও একটি বিরতি। নমস্কার। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। দাদা, এবার আপনার উপর সরাসরি কিছু অভিযোগ। 2021 সালে আপনি বিধায়ক হয়েছেন শিলচর শহরে। জনগণ প্রত্যাশা নিয়ে আপনাকে বিধায়ক বানিয়েছে। শহরের কি উন্নয়ন হয়েছে না উন্নয়ন হয়েছে সেটা আপনি বলে দিয়েছেন।
কিন্তু উন্নয়নের বিষয়টা আমি কমপ্লিট বলিনি, বলতে গেলে আপনার স্টুডিওতে আমার পুরো রাত্রি কাটাতে হবে। রাত্রি কাটাতে হবে। আপনি উন্নয়নের কথা বলেছেন, অনেকেই বলছেন যে উন্নয়নের নামে ঠিকাদারদের উন্নয়ন হয়েছে, কোনো ডেভেলপমেন্ট কাজের আলটিমেটলি কোনো এন্ডিং হয়নি। কালা কালা চশমা যারা পড়ে থাকে তারা দেখতে পারে না উন্নয়ন কি হয়। মাঝপথে রয়ে গেছে, উন্নয়ন সম্পূর্ণ হয়নি, অর্ধেক উন্নয়নের মধ্যে রয়েছে। কিন্তু তার থেকে বড় অভিযোগ, দীপায়ন চক্রবর্তী বিধায়ক হওয়ার পর নামে বেনামে, নাম খুব কমই থাকে, অন্যের নামে পেট্রোল পাম্প, হোটেল ইত্যাদি বিভিন্ন ধরনের অগাধ সম্পত্তি গড়ে তুলেছেন। সেই ব্যাপারটা আজ আপনাকে পেয়েছি স্টুডিওতে প্রথম, সেই ব্যাপারটা আপনার কাছ থেকে জানবো। একটা মারাত্মক অভিযোগ আপনার, নিশ্চয়ই আপনি শুনেছেন এগুলো, আমরা যখন শুনেছি আপনারা শুনেছেন। আমি অভিজিৎ বাবুর সাথে দীর্ঘদিন থেকে সম্পর্কিত। হ্যাঁ, আমি এটা আগে আপনার থেকে জানতে চাই, আপনি কতটুকু বিশ্বাস করেন সেটাকে? দেখুন, আমাদের বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা আমি হয়তো বিশ্বাস করছি না, কিন্তু লোক যে কথাটা বলছে বা বিভিন্ন জায়গা থেকে যে কানে যে খবরটা আসছে সেটা কি সত্য? ঠিক আছে, দেখুন ব্যাপার হয়েছে, বিষয়টাকে আমি প্রাথমিকভাবে আমি গুরুত্ব দিইনি। আমি শুনেছি প্রথম অনেকদিন থেকে চলছে, অনেকদিন থেকে চলছে কথা। আমি হোটেলের নাম নিচ্ছি না, পেট্রোল পাম্পের নাম নিচ্ছি না, এটাই বলছি যে অনেকদিন থেকে আমি চলছি কথা, শুনছি কথাটা, তো অনেকদিন থেকে চলছে। প্রথম আমি ভেবেছি যে চলো ঠিক আছে, এটা দুইটা কথা কেউ ঈর্ষার থেকে করছে, আমাকে ডিফেম করার চেষ্টা করছে, চলো ঠিক আছে। পাবলিক তো এইগুলো নিয়ে মাথা ব্যথা নেই, আর যারা আমাকে চিনে, আমাকে জানে ভালো করে, তারা বুঝতেই পারে যে আমি দীপায়ন চক্রবর্তী কি বা কি নেচারের। তো আমি আপনাকে একটাই কথা বলবো যে আমার সেকেন্ড জেনারেশন পার্টি করছি আমি, আর ভারতীয় জনতা পার্টি তার জন্য করছি, একদম পরিষ্কার কথা, যে সমাজের জন্য কিছু করে যাওয়া। দেশের প্রতি কর্তব্য আছে, রাষ্ট্রের প্রতি কর্তব্য আছে। শুধু আমি জন্মগ্রহণ করলাম আমার নিজের জন্য, তার জন্য না, যার জন্য ভারতীয় জনতা পার্টি করছে। আর আমি এটা পরিষ্কার করে বলে থাকি সব জায়গায়, কোনো অসুবিধা নেই, যে আমি ভারতীয় জনতা পার্টি এক স্বপ্ন নিয়ে কাজ করছি যে ভারতবর্ষ একদিন হিন্দু রাষ্ট্র হবে, পরিষ্কার কথা। তো সেখানে দাঁড়িয়ে টাকা পয়সা বানানোর জন্য যদি আমাকে এমএলএ হতে হতো, সেটা এমএলএ হতে হয়, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। আমার বাড়ি আমাকে সেই শিক্ষা দেয়নি, আর আমার মা, আমার বাবা, কাকু, ছোট কাকু তিনজনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে ভারতীয় জনতা পার্টিতে সংযুক্ত। ওনারা আমাকে শিখিয়ে গিয়েছেন, আর মা আমাকে বলেছেন ওনারা আজকে নেই, অন্ততপক্ষে আমার বাড়ির সম্মান আর দলের সম্মান যাতে তোমার জন্য ক্ষুণ্ণ না হয়। তো চেষ্টা করে যাচ্ছি যে কোনোভাবে দুর্নীতিতে নিজেকে না জড়িয়ে আমরা এই টেনিয়রটা যাতে কাটাতে পারি, যাতে মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাস আমার উপর যাতে থাকে, এই যে আস্থা আছে মানুষের উপর, আমি চেষ্টা করেছি। তো এখানে দাঁড়িয়ে আপনি তো নাম বলেননি, আমি বলছি ইলোরা হোটেল, আমি যা যা শুনেছি, ইলোরা হোটেল রাঙ্গিরখাড়িয়ে সংযুক্ত হয়েছে, আমার জানা ছিল না। আমি শুনেছি সারদামণি পেট্রোল পাম্প, আর আমি শুনেছি হোটেল ইলোরা হোটেল বললাম, আরো কি কি শুনেছি, সবথেকে প্রথম জনসমিল শুনেছি। তো আমি এটাই বলতে চাই মানুষ, আপনার মাধ্যমে সকল জনসাধারণকে আমি এটাই বলতে চাই যে আপনারা জনপ্রতিনিধির উপর বিশ্বাস রাখবেন। এই ধরনের কাজ দীপায়ন চক্রবর্তী আজকে পর্যন্ত করেনি, আমার বিশ্বাস যে আগামী দিনেও করবো না। আমি ছোটোখাটো টুকটাক ব্যবসা করে বড় হয়েছি, আমার যা ছিল তার থেকে কমেছে, তার থেকে বাড়েনি, আমার সেটা কমেছে। আমার স্ত্রী ডন বস্কোর টিচার, ও নিজে যতটুকু পারে সংযত হয়ে চলে, ও কাজ করে যাচ্ছে। আমার কন্যা, ও নিজেই আজকে আমেরিকাতে পড়াশোনা করছে, ইউনিভার্সিটি কমপ্লিট, ওকে পড়াশোনা সেটা ফরেনসিক সায়েন্স স্পন্সর করছে। তাই আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ যদি থাকতো, তাহলে এই এভিকশন প্রসেস শিলচরে হতো না। ফার্স্ট কথা হলো এটা, কেন যে এভিকশন প্রসেসে যখন আমি গিয়েছি, তখন কোনো না কোনোভাবে কেউ কিন্তু ডাইরেক্টলি আমার সাথে এসে কথা বলার সাহস পায়নি, কিন্তু অনেক মানুষকে দিয়ে আমাকে সেটা অফার দেওয়া হয়েছে যে আমি সেখান থেকে সরে দাঁড়াতে যেতে পারি, যা লাগে যদি আমার প্রয়োজন থাকতো টাকার, সেদিনই আমি বিক্রি হয়ে যেতাম। কিন্তু আমার কোনো ধরনের টাকার প্রয়োজন নেই, যার জন্য আমি কোনো ধরনের কম্প্রোমাইজে যাইনি। আমি ভেবেছি যে শিলচরে ডেভেলপমেন্ট করা। আর জনসমিলের মালিক বা কোনো পেট্রোল পাম্পের মালিক, যা রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্প, তাদেরকে জিজ্ঞেস করলেই হয় গিয়ে যে এই পেট্রোল পাম্পটা আজকে কার রয়েছে, এটা তো একটা রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, কার নামে আছে রেকর্ডটা। আর আপনি বললেন যে আমি তো
নামে বেনামে, রেকর্ড দেখলেই তো বোঝা যাবে যে কার নামে কি সম্পত্তিটা রয়েছে, তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর ঈর্ষার থেকে ঠিক আছে, আমি মেনে নিলাম একবার করেছেন, যারাই করেছেন তাদেরকে বলছি আপনারা করেছেন, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা করেছেন, আপনাদের সেটা মনে রাখা উচিত। সমাজকে এইভাবে আপনারা ধ্বংস করবেন না, কারণ মানুষ যখন কাজ করে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করুন ভালো কাজ করলে। এইভাবে এটাতে মনোবল ভেঙে আর আমি এইসব কথাতে পাত্তাও দিই না, কানও দিই না, কারণ আমি জানি আমি নিজের কনসিয়াসের কাছে আমি ক্লিয়ার রয়েছি যে আমি আজকে পর্যন্ত কোনো ধরনের এইভাবে কাজ করিনি। হ্যাঁ, আমি ব্যবসা করেছি, আগামী দিনে আমি ব্যবসা করব, যদি ব্যবসা থেকে আমার লাভ হয় তাহলে আমি অন্য কিছু কিনতে পারি, কিন্তু এই টেনিয়রে অন্তত পক্ষে আমার কোনো রেকর্ড নেই যে আমার যা ছিল তার থেকে আমার বেড়েছে, বরঞ্চ আজকে স্টুডিওতে বসে বলছি আমার যা ছিল তার থেকে অনেক কমেছে। যাই হোক, একটা আমরা আজ ভালো ক্লারিফিকেশন পেলাম, আপনার কাছে শুনতে পারলাম, কারণ আমাদের কানে সেটা বাস্তব। আমরা একটু স্তম্ভিত, বিশেষ করে আমিও স্তম্ভিত হয়েছি যে দীপায়ন চক্রবর্তী, মানে যাকে রাজুদা বলে চিনি, স্টুডিওতে বসে দীপায়নদা বলতে হচ্ছে, তাহলে রাজুদাই বলেই ডাকি, যে রাজুদা এত অগাধ সম্পত্তির মালিক হয়ে গেল। এটা নিয়ে আমাদের একটু কোয়েশ্চেন ছিল, যা হোক আপনি ইয়ে করেন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে এসে গেছি, এখন আসছে একটু রাজনৈতিক প্রসঙ্গে। আপনারা সেদিন গত পরশুদিন বা এই কিছুদিন আগে শিলচরে একটা বিশাল মিছিল করেছিলেন গৌরব গগৈর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পর তাকে পাকিস্তানি এজেন্ট আখ্যায়িত করে, এবং সেখানে আপনারা হুঙ্কার দিয়েছেন যে গৌরব গগৈকে বরাক উপত্যকার পবিত্র মাটিতে এসে রাজনীতি করতে দেবেন না, এবং গৌরব গগৈকে বরাকে প্রবেশে আপনারা বাধা দেবেন, বিজেপি দল। কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস আপনাদেরকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে। তারা বলেছে গৌরব গগৈকে লাল কার্পেট অর্থাৎ রেড কার্পেটে তারা বরাকে অভিনন্দন জানাবে, স্বাগত জানাবে। তারা পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বেরিয়েছে। গৌরব গগৈকে দূরের কথা, গৌরব গগৈর সঙ্গে যারা কংগ্রেসের তৃণমূল কর্মী যারা আছে তাদেরকে একজনকে আটকে দেখানোর জন্য। দেখুন, আমি আগেই বলেছি, আবার বলতে চাই, কংগ্রেস পার্টি মিয়া পার্টি হয়ে গেছে। আর কংগ্রেস পার্টি দেশ স্বাধীনতার পর থেকে যদি আমরা ইতিহাস দেখি, তাহলে এই কংগ্রেস দল সব সময় পাকিস্তানের সাথেই ছিল, আর আজকে পর্যন্ত তারা পাকিস্তানের সাথেই আছে, বাংলাদেশের সাথে আছে। নিজের দেশের কি করে উন্নতি হবে সেই কথা আজকে পর্যন্ত কংগ্রেস দল চিন্তা করতে পারেনি। আমরা ছোটবেলা থেকে রাজনীতি করেছি, আমরা রাজনীতি আজকে দেশ গঠনের জন্য করেছি। আমরা অনেক ফাইট করে এই জায়গায় দলকে আমরা এনে দিয়েছি। তো আমি সেটা বিশ্বাস রাখি। আর কংগ্রেসের যারা বলছেন তাদেরও ইতিহাস মনে আছে যে কংগ্রেসের যখন প্রবল দাবদাহ, মিনিস্ট্রি, বড় বড় নেতা মিনিস্টার, তখন ভারতীয় জনতা পার্টি আর শিলচর না, গোটা আসাম না, গোটা ভারতবর্ষের মানুষের জন্য ফাইট করেছে। এই কথা ভুললে হবে না। তখনের স্ট্রেংথ আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির এক এক ছোট্ট ছোট্ট কার্যকর্তা এই দেশের জন্য, এই দেশ মাতৃকার জন্য কি করে তারা নিজেকে সমর্পণ করেছেন। চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করব না। তার জন্য চ্যালেঞ্জ দিচ্ছেন আপনারা? যে একজন এমপি, যে আপনাদের দলের সভাপতি, যে সভাপতি আজকে পাকিস্তান রাষ্ট্রের সাথে যুক্ত, দেশের যে আভ্যন্তরীণ বিষয় সেগুলো পাচার করার সাথে যুক্ত, এমন একজন ব্যক্তির জন্য আপনারা স্ট্যান্ড নিচ্ছেন। আলটিমেটলি প্রমাণ নিচ্ছেন না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 2 ঘন্টার প্রেস কনফারেন্স করে অনেক কিছু বলে দিয়েছেন। সেটাতে কি করে হয়েছে? সাংবাদিকরাই কিছু সময় কনফিউজ হয়ে গেছেন। কি বলছেন? না, সাংবাদিকরা কনফিউজ হননি। সাংবাদিকরা যারা কনফিউজ হতে চান তারা হয়েছেন, কিন্তু বাকিরা ক্লিয়ার ছিলেন। তো আজকের দিনে আমরা চ্যালেঞ্জ তো নেবই, আর আমরাও সেটা বলেছি, আর এটা আমরা করে দেখাবো যে কোনো শক্তি রুখতে পারবে না যে বরাক উপত্যকায় পাকিস্তানের একজন মানুষকে, পাকিস্তানকে যিনি ভালোবাসেন এমন কোন মানুষকে বরাক উপত্যকায় আমরা ঢুকতে দেবো না। এটাও আমাদের চ্যালেঞ্জ রইল। তার মানে একটা সংঘাতের একটা ক্ষেত্র ধীরে ধীরে, সেখানে সংঘাতের বিষয় না। আমরা চাইবে যে তাদের নেতাকে রেড কার্পেট, আপনারা সেই রেড কার্পেটটা আমরা সেখানে সংঘাতের কোনো বিষয় না। আমরা দেশকে মা বলে সম্বোধন করি, ভারত মাকে মা বলে সম্বোধন করি। ভারত মাকে রক্ষা করা আমাদের মূল কর্তব্য। আর এই ভারত মাকে টুকরো করার জন্য, এই ভারত মায়ের প্রাণ, অনেক মানুষ প্রাণ দিয়েছেন আজকে যে রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্রকে আজকে
একজন এমপি, একজন দলের প্রদেশ সভাপতি, ওনার সাথে তার লিঙ্ক রয়েছে, এমন একজন ব্যক্তিকে কি করে ভারতীয় জনতা পার্টির সাথে সহ্য করবে? তার জন্য আমরা পরিষ্কার বলে দিয়েছি যে বরাক উপত্যকায় কোনো ধরনের স্থান আর গৌরব গগৈ হবে না। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের সময় যে 1 ঘন্টা আমার সময় যে অনুষ্ঠানের শেষ হয়ে গেছে, অনেক কথাই ছিল, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এবারে নির্বাচন প্রসঙ্গে কোনো আজ আলোচনা করব না। তবে বিধায়ককে আমি অনুরোধ করছি যে আরও কিছুদিন যাক, তারপরে এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরেকদিন আমি আমন্ত্রণ জানাবো। কারণ আমরা জানি যে আজকের দিনে শিলচরে বিধানসভায় একটা সময় যখন প্রার্থী খুঁজে পাওয়া যেত না, 1991 সালে, যেটা পরম শ্রদ্ধার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কমলেন্দু কাস্ত এই স্টুডিওতে বসেছিলেন যে 1991 সালে প্রার্থী দিতে গিয়ে তিনি খুঁজছিলেন কাকে দিবেন কাকে না। 96-তে সেই অবস্থা। কিন্তু আজকের দিনে এই শিলচর শহরে বিজেপির প্রার্থীর দাবিদার হয়ে গেছেন প্রায় 8 জন, আপনি এবং আরও একজন বাদ দিয়ে। সংখ্যাটাও বাড়ছে। সেই ক্ষেত্রে আশা করি এটা বাড়ার একটাই কারণ যে বিজেপি আজ শক্তিশালী হচ্ছে, বিজেপি আজ বড় হচ্ছে। হ্যাঁ, তো সেই প্রসঙ্গতে আমি আজ বিস্তারিত কিছু আপনার সঙ্গে কথা বলবো না। যে এই যে 8 জন প্রার্থী এই মুহূর্তে আছেন, আপনি বাদ দিয়ে, আপনি এবং আরেকজন রয়েছেন, তার মানে 10 জনের মতো আছে। নিঃসন্দেহ সেটা কি দলের জন্য লক্ষণ ভালো না খারাপ? নিশ্চয়ই ভালো। মানে ব্যাপার হচ্ছে কি, দল বড় হয়েছে। আপনি যেটা বলেছেন, আজকে যারা প্রার্থিত্বের দাবিদার আছেন, এমন তো 5-6 জন রয়েছেন যারা আমি যুব মোর্চার থেকে শুরু করে আমার সাথে তারাও কাজ করেছেন, আমিও তাদের সাথে কাজ করেছি। তো ছোটবেলার থেকে, শৈশব থেকে তারা দলকে দিয়েছেন, তো তারা সকলেই যোগ্য রয়েছেন, চাওয়ার অধিকার তাদের সম্পূর্ণ আছে। তো এটা নিয়ে কোনো বড় ব্যাপার না। বিজেপি দল প্রার্থিত্ব কাকে দেবে সেটা দল বিচার করে, হাইকমান্ড বিচার, সেটা দল বিচার করে। আর দল এমন অবস্থানে রয়েছে, দল মানুষের মতামত, দল কার্যকর্তার মতামত সব বিচার করে দলের প্রার্থিত্ব হয়। এবং বিজেপি একটা নিয়ম শৃঙ্খলার দল। আর আমরা যদি 21-এ একটা দেখেছিলাম যে একজন প্রার্থিত্ব না পেয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরেছিলেন, ক্র্যাশও হয়েছেন, সেই ধরনের আশা করি এবার আর কোনো সম্ভাবনাটা দেখুন, ভুল মানুষ মাত্রই হয়। তো যে ভুলটা হয়েছে, এই ভুলের রিপিট আমি মনে করি না হবে। যাই হোক, ভুল হয়েছে সেটা কোনো বিষয় না, কিন্তু আমি আশা রাখি যে দল যাকে প্রার্থিত্ব দেবে, সবাই যারা মানে আছেন আজকের দিনে, সকলেই কিন্তু মাঠে নেমে উনাকে জিতাবেন, সেটা নিশ্চিত। মানে দল বড়। যাই হোক, আমরা অনেকক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি। যদিও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর যদি কোনো এ ধরনের আলোচনার অনুষ্ঠান করতে হয়, তো কমপক্ষে হলে আমার মনে হয় যে 3টা পর্ব করতে হবে। আজ একটি পর্বে আমি তো মনে করি যে 30% বা 40%-এর মতো আমরা আলোচনা করেছি খুব সংক্ষেপে। যেমন ড্রেনেরটা তিনি খুব সংক্ষেপে বুঝিয়ে দিয়েছেন, রাস্তাঘাট, উড়ালপুল, গরু গুয়ের প্রসঙ্গ এনেছি, মোটামুটি একটা আমরা আজ আলোচনা করেছি। আশা রাখবো আরও একদিন আমরা দীপায়ন চক্রবর্তীকে এই আমাদের স্টুডিওতে আনবো, আমার এই মতামত অনুষ্ঠানে আরও আমরা আলোচনা করব। কারণ নির্বাচন এখন ঘনিয়ে আসছে, খুব সম্ভবত এ মাসেরই শেষের দিকে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তারপরে শুরু হয়ে যাবে নির্বাচনের যে দৌড়ঝাঁপ, প্রার্থীত্বের বাছাই, এই সব কিছু নিয়ে আমরা আরও একদিন দীপায়ন চক্রবর্তীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো। এবং তিনি আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও আপনাদেরকে শোনালেন, আমরা জানলাম অনেক অজানা কথা। ওনার বিভিন্ন সম্পত্তি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, আজ তার তিনি স্পষ্ট একটা জবাব দিয়ে গেছেন। বা শিলচর শহরের নিকাশি ব্যবস্থা কতটুকু কাজ হয়েছে সে ব্যাপারে বলেছেন যে উড়ালপুল হবেই, এ মাসেই শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। অর্থাৎ শিলচরের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন, আগামীতেও যাবেন। কারণ ওনার দাবি যে 26-এ পুনরায় বিজেপি সরকার অসমে আসছে, এবং বিজেপি সরকার যদি আসার পর উন্নয়নের গতি আরও যেভাবে চলছে সেটা চলবে, এবং প্রয়োজনে আরটু বেড়ে চলবে। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে কারণ বিধায়কের অনেক ব্যস্ততা থাকে, নির্বাচনের ঘন্টা বেজেছে, উন্নয়নের কাজ চলছে, সব কিছু মিলে আপনার একটা টাইট শিডিউল থাকে, তার মধ্যে আপনি আমাকে আজকে প্রায় 1 ঘন্টা সময় দিয়েছেন, তার জন্য আমি আপনাকেও ধন্যবাদ, আপনার এই চ্যানেলকে ধন্যবাদ, সাথে সাথে শিলচরবাসী তথা বরাক উপত্যকাবাসী সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল বিকেলবেলা আবার দেখা হবে, কিন্তু আবারও বলছি চোখ রাখবেন ঈশান বাংলার ফেসবুক
টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ঈশান বাংলার চ্যানেলে। কারণ যদি মুহূর্তের খবর আপনারা দেখতে চান, পেতে চান, তাহলে একমাত্রই ভরসার যোগ্য ঈশান বাংলা। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।